গ্রান্টিনেট যারা আছে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিন, না হলে কিন্তু আপনার সরকারও আগামী 5 বছর পর আর থাকবে না, এই আপনাকে অ্যাসুরেন্স দিয়ে গেলাম। আর বিগত মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা নিয়ে কান পাততে চাই না, তার কারণ উনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী ছিলেন। যদি সরকার তার কথা না রাখে, সুপ্রিম কোর্টের আদেশ না মানে, তাহলে আদালত অবমাননার মামলা আগামীকাল অবশ্যই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 4% ঘোষণা করেছিলেন, তারপরে এই সরকার এসেও 20% অক্টোবর মাস থেকে ঘোষণা করেছে। কিন্তু সমস্যা একটা জায়গায় রয়েই গেল। আমাদের যেটা দাবি যে আমাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে। আগের সরকারও সেটাকে মানেনি, এই সরকারও একটা লামসাম ঘোষণা করলেন বটে, কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিটাকে তারা মানছেন কিনা নীতিগতভাবে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা বা রাজ্য বাজেটে পরিষ্কার করে কিছু বলা হয়নি। এই সরকার ক্ষমতায় আসার আগে জানিয়েছিল 45 দিনের মধ্যে সরকারি কর্মচারী এবং গ্রান্টিনেটদের সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, এখনো কি 45 দিন হয়নি? আমাদের কাছে এটা একটা অশনি সংকেত। ঠিক আগের সরকারও যেভাবে সরকারি কর্মচারীদের পাওনা গণ্ডা নিয়ে কিছুটা অনীহা প্রকাশ করতেন, এখানে মুখ্যমন্ত্রী যদিও মুখে কিছু কথা বলেছেন, কিন্তু কার্যক্ষেত্রে যেভাবে ঘোষণা হচ্ছে বা যেভাবে বিলম্ব করা হচ্ছে, তাতে করে আমাদের মনে হচ্ছে যে আবার হয়তো সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, গ্রান্টিনেটদের দেখুন, তারা 1 পয়সাও পায়নি। অন্যান্য সরকারি কর্মচারীরা অন্তত কিছু হলেও পেয়েছে। স্যার, সমস্ত সরকারি শিক্ষক কর্মচারীদের মিলিত এই আন্দোলন এবং আপনাদের কমিটিটি 12ই জুলাই গঠিত হয়েছিল। আজকে স্যার আপনারা একটা মিছিল করছেন, এই মিছিলের উদ্দেশ্যটা স্যার একটু যদি বলে দেন। মিছিলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের গুরুত্বপূর্ণ দাবি, যা গত 15 বছর আগের সরকারের সময় বারবার উপেক্ষিত হয়েছে। আমরা চাই নতুন সরকার যারা এসেছেন তারা এই বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। যদিও কিছু কিছু ঘোষণা তারা করেছেন, বিশেষ করে বকেয়া মহার্ঘ ভাতা সম্পর্কে বা বেতন কমিশন সম্পর্কে, আমরা চাই আরও সুনির্দিষ্ট পদক্ষেপ। বিশেষ করে সরকারি কর্মচারীদের একটা অংশ বকেয়া মহার্ঘ ভাতা পেলেও শিক্ষক, শিক্ষাকর্মী সহ বোর্ড কর্পোরেশনের কর্মচারী যারা গ্যারান্টি নেই, তারা এখনও পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা পাননি। ফলে সমস্ত অংশের ক্ষেত্রে যাতে সরকার সমানভাবে বিচার করে, মূলত এই দাবিটাকে জোর দেওয়ার জন্যই আমরা আজকে মিছিল করছি। স্যার, আমরা গতকাল 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি বক্তব্য শুনতে দেখতে পাই যে উনি 4% যে ডিএর ঘোষণা করেছিলেন, সেটা বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার পরেও সেটা এখনও লাগু হয়নি। সেটা সম্ভবত আগস্ট বা অক্টোবর থেকে লাগু হওয়ার কথা চলছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? কারণ বর্তমান সরকার কি এই বিষয় নিয়ে এখন অবধি কিছু বলেছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় 4% ঘোষণা করেছিলেন, তারপরে এই সরকার এসেও 20% অক্টোবর মাস থেকে ঘোষণা করেছে। কিন্তু সমস্যা একটা জায়গায় রয়েই গেল। আমাদের যেটা দাবি যে আমাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে। আগের সরকারও সেটাকে মানেনি, এই সরকারও একটা লামসাম ঘোষণা করলেন বটে, কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিটাকে তারা মানছেন কিনা নীতিগতভাবে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা বা রাজ্য বাজেটে পরিষ্কার করে কিছু বলা হয়নি। ফলে আমাদের দাবির জায়গা আমরা স্ট্যান্ড করছি যে শুধু মহার্ঘ ভাতা একটা ঘোষণা করলেই হবে না, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেভাবে মহার্ঘ ভাতা পান ঠিক সেইভাবে সেই স্ল্যাবকে অনুসরণ করে আমাদের মহার্ঘ ভাতা দিতে হবে। স্যার, এই যে কেন্দ্রীয় সরকার যে স্ল্যাবে মহার্ঘ ভাতা পান বলছেন, আমাদের তো রাজ্যে বোধহয় তার থেকে একটু পৃথক সিস্টেমে বোধহয় মহার্ঘ ভাতা দেওয়ার কিছু যতটুকু পাস হয়েছিল বা দেওয়া হয়েছিল, সেটা একটা আলাদা স্ট্রাকচার আছে। সেই বিষয়টা যদি আমাদের দর্শকদের জন্য একটু তুলে ধরেন। সেই স্ট্রাকচার একটা গত রাজ্য সরকার তৈরি করেছিল নিজেদের মতো করে, রাজ্যের একটা প্রাইস ইন্ডেক্স তৈরি করেছিল, কিন্তু সেটাকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট মানেনি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নির্দিষ্ট করে বলেছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী এ রাজ্যের কর্মচারী শিক্ষকদেরও মহার্ঘ ভাতা দিতে হবে। ফলে এমন যদি কোনো পরিকল্পনা রাজ্য সরকারের থাকেও, সেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এটা নাল অ্যান্ড হোয়াইট করে দিত অনেক আগে। ফলে এখন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতাই দিতে হবে। স্যার, অনেকে বলছেন যে এই যে অক্টোবর থেকে চালু হবে বলে একটা দীর্ঘ প্রায় 5-6 মাসের যে ডিফারেন্সটা তৈরি হবে, এই বিষয়ে তো মুখ্যমন্ত্রী একটিও কথা বলেননি। এই বিষয়টা কিভাবে দেখছেন? আমাদের কাছে এটা একটা অশনি সংকেত। ঠিক আগের সরকারও যেভাবে সরকারি কর্মচারীদের পাওনা গণ্ডা নিয়ে কিছুটা অনীহা প্রকাশ করতেন,
এখানে মুখ্যমন্ত্রী যদিও মুখে কিছু কথা বলেছেন, কিন্তু কার্যক্ষেত্রে যেভাবে ঘোষণা হচ্ছে বা যেভাবে বিলম্ব করা হচ্ছে, তাতে করে আমাদের মনে হচ্ছে যে আবার হয়তো সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে পারে। এই কারণেই আমরা আজকে রাস্তায় নামছি। আমরা চিঠিও দিচ্ছি মুখ্যমন্ত্রীকে, যাতে করে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের গত 15 বছরের যে বঞ্চনা তার পুনরাবৃত্তি যেন না হয়। স্যার, কতটা আশাবাদী বলে মনে করছেন এই যে মিছিল মিটিং এতদিনের যে মানে একটা আন্দোলন, নতুন সরকার আসার পর কতটা আশাবাদী বলে আপনারা মনে করছেন? আমরা আন্দোলন করছি দাবিটা আদায় করার জন্য। আমরা আশা করি একটা নির্বাচিত সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেবে। এটা আমরা আশা করি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এক্সিকিউটিভ জুডিশিয়ারির যে নির্দেশ তাকে মান্যতা দেবে। ফলে এই আশা নিয়ে আমরা রাস্তায় নামছি, দেখা যাক কী হয়। স্যার, শেষ আমার প্রশ্ন রইল, আগামীকাল একটা শুনানি রয়েছে হাইকোর্টে, এই সুপ্রিম কোর্টে, হ্যাঁ, আগামীকাল সুপ্রিম কোর্টে একটা শুনানি রয়েছে এই বিষয় নিয়ে। তো কতটা আশাবাদী দেখছেন বা কি মনে হচ্ছে যে কতটা আপনাদের পক্ষে রায় যাবে বলে মনে করছেন? আমরা যেটা শুনলাম যে রাজ্য সরকার তাদের বক্তব্য আজকে এফিডেভিট করে সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন। ফলে কালকে মামলা হবে। আমরা আশা করছি সুপ্রিম কোর্ট বিশেষ করে গ্র্যান্টি নেট যারা এখনও পর্যন্ত লেফট আউট থেকে গেলেন তাদের সম্পর্কে বিবেচনা করবেন। কর্মচারীদের পক্ষে যারা আইনজীবী আছেন তারা বিষয়টা তুলবেন, এটুকু আমরা জানি। ফলে আমাদের অপেক্ষা করতে হবে কাল সুপ্রিম কোর্টে কী নির্দেশ বেরোয় এবং সেই অনুযায়ী আমাদের পরবর্তী কার্যক্রম আমরা স্থির করব। স্যার, একটি বিষয় লাস্ট আমি জেনে নেব, গত শনিবার পুরুলিয়ার ইপসিতা, উনি 34 বছর বয়স হয়েছিল মাত্র, উনি আত্মহত্যা করেছেন, ওষুধকে আত্মঘাতী হয়েছেন। কারণ ওই প্যানেলের যে শিক্ষার দুর্নীতি, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি হতাশ। এই রকম আপনাদের মনেও কি হতাশা আসছে বা আপনারা কতটা আশাবাদী বা কতটা আপনারা যারা আপনাদের এত বড় অর্গানাইজেশন যারা সবাই মিলে আন্দোলন করছেন তাদেরকে কতটা আশাবাদী করে রাখতে পারছেন বলে মনে করছেন? আমরা যেহেতু ব্যক্তি নই, আমরা সংগঠিত আন্দোলন সংগঠনের মধ্যে আছি। ফলে আমাদের মধ্যে হতাশার কোনো প্রশ্নই নেই। লড়াইটা আমরা চালিয়ে যাব। আমরা গত 15 বছর অনেক অড ফেস করে লড়াই চালিয়েছি। এই সময়ও যদি সরকার আমাদের সুবিবেচনা না করে লড়াই আমাদের চলবে। হতাশা তৈরি হওয়ার কোনো জায়গা আমাদের নেই। আমরা আশাবাদী যে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারকে রক্ষা করতে পারব। আজকে 22শে জুলাই এই মুহূর্তে রামলীলা ময়দানে আপনি স্যার এসেছেন, কেন এসেছেন স্যার একটু যদি দর্শকদের জন্য বলেন? আমরা এখানে এসেছি বিশেষ করে ডিএর জন্য। আমি যেমন গ্রান্টি নেটের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, আমি আজকেই খবর পেলাম রাজ্য সরকার গতকাল সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে গ্রান্টি নেটদের ডিএর টাকা দেওয়ার মতো রাজ্য সরকারের ক্ষমতা নেই। যদিও এটার পারফেক্ট নোটিফিকেশন পাইনি, তবে একটা লিখিত নোট এমন পেয়েছি। এই সরকার ক্ষমতায় আসার আগে জানিয়েছিল 45 দিনের মধ্যে সরকারি কর্মচারী এবং গ্রান্টি নেটদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, এখনো কি 45 দিন হয়নি? আর গ্রান্টি নেটরা কেন অপেক্ষা করবে? আর কতদিন অপেক্ষা করে করে দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা সেই আমাদের হকের দাবি যেটা সুপ্রিম কোর্ট জানিয়েছে, এটা আমাদের অধিকার, সেই অধিকার আদায়ের লক্ষ্যে আজকে আমরা যৌথ মঞ্চের ডাকে এখানে এসেছি। আর দাবি আদায় করে তবেই আমরা ছাড়ব। স্যার, গত শনিবার 34 বছর বয়সী একজন ইপসিতা দাস কর্মকার বলে একজন পুরুলিয়ার যোগ্য শিক্ষিকা অবসাদগ্রস্ত অবস্থায় নিজেকে আত্মঘাতী করেছেন। আপনাদেরও ওই আন্দোলন দীর্ঘ, কি মনে হচ্ছে যে আপনারা কি অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, নাকি এখন অবধি যেহেতু পালাবদল হয়েছে সরকারে, নতুন সরকার এসেছেন, তাদের প্রতি আপনারা যথেষ্ট আশাবাদী? আমরা খুব আশায় বুক বেঁধেছিলাম যে নতুন সরকার আসছে। এই সরকারকে সরকার গঠনের জন্য আমাদের সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট অবদান আছে। আমরা সবাই প্রত্যেকে বিগত সরকারকে তাড়াবার জন্য বর্তমান শাসক দলকে ভোট দিয়েছিলাম এই আশা নিয়ে যে আমরা আমাদের অধিকার অর্থাৎ আমরা ডিএটা অবশ্যই পাব। কিন্তু এই সরকার এখন দেখছি আমাদের থেকেও যে আশ্বাস দিয়েছিলেন সেটা মানছেন না। আমরা সত্যিই অবসাদগ্রস্ত হয়ে পড়েছি। শুধু আমি নয়, আমার থেকে আরও বেশি বয়স্ক লোক যারা শুধুমাত্র পেনশন নিয়ে চলেন, তাদের ডাক্তার দেখাবার পয়সা থাকে না, সংসারে খাওয়ার পয়সা থাকে না, অবসাদে সবাই ভুগছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, গ্রান্টি নেটদের দেখুন, তারা 1 পয়সাও পায়নি। অন্যান্য সরকারি কর্মচারীরা অন্তত কিছু হলেও পেয়েছে।
গ্রান্টি নেট যারা আছে তাদের তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিন, না হলে কিন্তু আপনার সরকারও আগামী 5 বছর পর আর থাকবে না, এই আপনাকে অ্যাসুরেন্স দিয়ে গেলাম। স্যার কি মনে হয়, মানে গতকাল 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকারের পক্ষে একটা খোঁচা দিয়ে কথা বললেন যে 4% তিনি থাকাকালীন অ্যানাউন্স করেছিলেন, তাহলে এই সরকার অক্টোবর মাস অবধি কেন এই সরকারকে ওয়েট করতে হচ্ছে? এই যে একটা টাইম ল্যাপস, এই যে ডিফারেন্সটা তৈরি হবে, এটা তো একটা অসুবিধাই। এটাকে কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে অবসরপ্রাপ্ত বলবো না, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, তাকে বের করে দেওয়া হয়েছে কেননা উনি ইস্তফা দেননি। উনি সরকারি কর্মচারীদের ডিএ তো কোনোদিন দিতেনই না, যেইটুকু দিয়েছেন চাপে পড়ে। প্রথম 3% দিয়েছিলেন হাউস রেন্ট থেকে কম করে, তারপরে সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য সংগঠনের চাপে পড়ে বাদবাকি 18% হয়েছিল টোটাল। এরপরে উনি একদিনও কোনো সরকারি কর্মচারী সংগঠনের সাথে কথা বলেননি, তার ফলে ওনাকে বিদায় নিতে হয়েছে। এই সরকার যেহেতু কথা বলছেন, আমরা এই সরকারের কাছে এখনও আশাবাদী। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি যেটা বলেছিলেন আপনি আপনার কথা রাখুন। আর বিগত মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা নিয়ে কান পাততে চাই না, তার কারণ উনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা আশা করছি বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি সঠিক কাজ করবেন, এখনও আমরা এই বিশ্বাসটা রাখি। স্যার, আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, চূড়ান্ত হিয়ারিং, যে ফেব্রুয়ারি মাসে তারা যে রায় দিয়েছিল সেই রায় কতটা ফলপ্রসূ হয়েছে বা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে সেইটা কালকে আমরা জানতে পারবো। এই বিষয়টা কিভাবে দেখছেন? যদি সরকার তার কথা না রাখে, সুপ্রিম কোর্টের আদেশ না মানে, তাহলে আদালত অবমাননার মামলা আগামীকাল অবশ্যই হচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে জবাব দিতে হবে কেন সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি। সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, কোনো রাজনৈতিক দলকে নির্দেশ দেয়নি। অতএব যেহেতু সরকারকে নির্দেশ দিয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রী কে ছিল, কে আছে, বিগত মুখ্যমন্ত্রী কে ছিলেন, এটা কোনো ফ্যাক্টর হয় না। বর্তমান মুখ্যমন্ত্রীকে তার জবাব সুপ্রিম কোর্টে দিতে হবে অবশ্যই।